নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডি উইথ আস। আমি সহদল মণ্ডল। WPSI 2021 সালে যে প্রিলিমিনারি পরীক্ষাটা হলো সেই পরীক্ষা ম্যাথ সলিউশনে হাজির হয়েছি। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, তিনটি সংখ্যার গড় 80। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম যদি হয়, তাহলে সব থেকে ছোট সংখ্যাটি কত? তো আমরা প্রথমে ধরে নিচ্ছি তৃতীয় সংখ্যাটা, কারণ তৃতীয় সংখ্যা থেকেই আমরা আস্তে আস্তে দ্বিতীয় যাব, দ্বিতীয় থেকে প্রথমে যাব। তো তৃতীয় সংখ্যাটাকে যদি x ধরে নিই, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত দাঁড়াবে না? দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, তাহলে 3 নম্বর সংখ্যাটা হচ্ছে x। তাহলে তৃতীয় সংখ্যা যদি x হয়, তাহলে তার 3 গুণ মানে 3x এর থেকে 10 কম -10। আচ্ছা, এটা হলো দ্বিতীয় সংখ্যা। এবার প্রথম সংখ্যা কী হবে? প্রথম সংখ্যা হচ্ছে দ্বিতীয়টার দ্বিগুণের থেকে 10 বেশি। এখন দ্বিতীয় সংখ্যাটা পেলাম এটা, তার সঙ্গে 2 গুণ করলাম, তার সঙ্গে 10 যোগ করলাম, তাহলে 3 দুগুণে 6 -20 প্লাস 10, এটা দাঁড়ালো 6x - 10। তাহলে তিনটে সংখ্যা আমরা পেয়ে গেলাম। এবার কি বলেছে? তিনটে সংখ্যার গড় হচ্ছে 80। তাহলে তিনটে সংখ্যার গড় যদি 80 দাঁড়ায়, তাহলে তিনটে সংখ্যাকে যোগ করে 3 দিয়ে ভাগ করব, তার মান 80। কোনাকুনি গুণ করলে 240 হলো। এটা ক্যালকুলেশন করবো 4x 10x 20 = 240, এদিকে গেল 260, x এর মান 26। তো অ্যান্সার হচ্ছে ডি। যে কারণ তৃতীয় সংখ্যাটা সব থেকে ছোটো সংখ্যাটা বার করতে বলেছে, আর সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে তৃতীয় সংখ্যা, অর্থাৎ x এর মান, মানে x এর মান 26। উত্তর হচ্ছে 26, অপশান ডি। তারপরে যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? তো এখানে যেহেতু আসল ও সুদের অনুপাত বলে দিয়েছে, আমি 5 আর 2 টাকা ধরে নিচ্ছি, 500 আর 200। এবার 500 টাকা সুদ 200 টাকা কত পার্সেন্ট হারে? 4% হারে। এবার আমি যদি 500 টাকার 4% বের করি, তাহলে 500 টাকার 4% হচ্ছে 20। কত? 20 টাকা। এবার 1 বছরের জন্য সেটা কত? 1 বছরের জন্য। তাহলে 1 বছরের জন্য 500 টাকার সুদ যদি 20 টাকা হয়, তাহলে 20 টাকাটা 200 টাকা হতে 10 বছর টাইম লাগবে, কারণ 20 × 10 200। তাহলে অপশান হচ্ছে 10 বছর। তারপরে একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে। 60 লিটার ওই মিশ্রণে কতটা ডেটল মেশালে সেই মিশ্রণে 75% জল থাকবে? মানে একটা মিশ্রণ আছে, ডেটল আর জলের মিশ্রণ, যেখানে 80% জল আছে। এবার ওর মধ্যে আমি এবার ওই যে মিশ্রণ যেটা, সেটা সেই মিশ্রণটা পরিমাণ হচ্ছে 60 লিটার। তো 60 লিটার মিশ্রণে আর কতটা পরিমাণ ডেটল মেশাবো যাতে করে জলের পরিমাণটা 75% দাঁড়ায়? তো যেহেতু মিশ্রণের মোট পরিমাণ 60 লিটার, 60 লিটারের মধ্যে 80% জল আছে, তাহলে জল যদি 60-এর 80% 48 লিটার জল, আর 12 লিটার হচ্ছে কি ডেটল। এবার জল বাই ডেটলে আমি অনুপাত বের করছি এবং ধরে নিচ্ছি আরও x লিটার ডেটল মেশাবো। কী মেশাবো? আরও x লিটার ডেটল মেশাবো। ঠিক আছে, তাহলে আরও x লিটার ডেটল যদি মেশাই, তাহলে ওয়াটার বাই ডেটল, তাহলে ওয়াটার তো 48 থাকবে, আর 12 হচ্ছে ডেটল, ডেটলের সঙ্গে আরও x যোগ করছি, এটা দাঁড়াবে কত? 75% জল। তাহলে 75% যদি জল হয়, তাহলে 25% ডেটল। তাহলে উপরটা হচ্ছে ওয়াটার 75, নিচে ডেটল 25। ক্যালকুলেশন কাটাকাটি করলে 3 পাবো। এই 3, 3/1, এবার 3 দিয়ে কাটবো, এটা 16। তাহলে 12x + x = 16, x এর মান হচ্ছে 12, 16 - 12 4। ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নটাকে আর একভাবে করা যায়। এখানে প্রথমে জলের পরিমাণ ছিল 80%, আমি এখানে কিন্তু জলটাকে পরিবর্তন করছি না। কি পরিবর্তন করছি? ডেটলটাকে। তো জলটা ঠিক আছে, কিন্তু জল 80% ছিল মিশ্রণে জল, এখন জল দাঁড়াচ্ছে 75%, মানে কত পার্সেন্ট কমলো? 5% কমলো। তাহলে 5 যদি কমে যায়, তাহলে কত ভগ্নাংশে কত কমবে? 5/80। 1/16 হচ্ছে কী হচ্ছে? 1/16 হচ্ছে জলটা কমছে। 1/16 যদি জল কমে, তাহলে 1/15 ডেটল বাড়াতে হবে। আর 60 লিটারে 1/15 মানে কত? 60/15, 4 লিটার অ্যান্সার। তারপরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ড অতিক্রম করবে। যদি এক্সপ্রেস ট্রেনটি গতিবেগ 60 কিমি/ঘন্টা হয়, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? তো যেহেতু কোনো একটা ট্রেন যখন কোনো একটা মানুষকে অতিক্রম করে, তখন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা বোঝায়। আমি ধরে নিচ্ছি ট্রেনটির দৈর্ঘ্য x, তাহলে এটা দূরত্ব বাই সময় হচ্ছে বেগ। তাহলে x হচ্ছে দূরত্ব আর সময় 15 সেকেন্ড লেগেছে, তাহলে দূরত্ব বাই সেকেন্ড, এটা বেগ পেয়ে গেলাম, ট্রেনটার বেগ মিটার/সেকেন্ডে। আর 60 কিমি/ঘন্টা হচ্ছে, এটা কিমি/ঘন্টা এককে ট্রেনটার বেগ। ওটাকে 5/18 দিয়ে গুণ করলাম, গুণ করে আমি মিটার/সেকেন্ডে আনছি। এরপর ক্যালকুলেশন করতে হবে, তাহলেই চলে আসবে। তো ক্যালকুলেশন কী করে করতে পারি আমরা?
না এটাকে যদি আমরা 6 দিয়ে কাটি 10, এটাকে 6 দিয়ে কাটলে 3 পাবো, ঠিক আছে। আচ্ছা এবার এই 3 দিয়ে এটাকে কাটলাম 5 পেলাম, কোনাকুনি গুণ করে দিলে 5 × 5 × 10, 5 5 25 আর 10 গুণ করলে 250। তা ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার। কত দাঁড়াবে? 250 মিটার। তাহলে উত্তর হচ্ছে এ। এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয় যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায়, তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেককে কত টাকা বেশি দিতে হবে। তো এম সংখ্যক মানুষ ছিল আর আর দামে কিনেছে, তাহলে আমি কি করব? এম ইন্টু আর করলাম। আর পরবর্তীকালে 4 জন মানুষ চলে গেল, তাহলে এম ছিল আগে, পরে 4 জন কমে গেল, তার মানে দাঁড়ালো কত? m-4। আর আমি ধরে নিচ্ছি এখন এক্স টাকা দিতে হবে এটা কিনতে, তাহলে এম ইন্টু আর সমান হচ্ছে m-4 × x, ঠিক আছে। এবার এখান থেকে এক্সের মান পেয়ে গেলাম এটা। তাহলে আগে লাগছিল আর টাকা, এখন লাগছে এত টাকা, তাহলে কত টাকা বেশি লাগবে বিয়োগ করলে পেয়ে যাব, অর্থাৎ x - আর, এক্সের মান হচ্ছে m-4, ওখান থেকে 8 টাকা যদি বাদ দিয়ে দিই তাহলে m-4 লসাগু হবে, লসাগু করলে উপরে ক্যালকুলেশন করে এটা কেটে যাবে, 4r/m-4, ঠিক আছে। এটা হচ্ছে এম জন মানুষের মোট দাম। এবার যদি প্রত্যেককে বের করাতে হয় তাহলে এম দিয়ে ভাগ করতে হবে, এম দিয়ে ভাগ করলে নিচে এম গুণ চলে আসবে, নিচে এম গুণ মানে হচ্ছে 4r/m²-4m, এটা হচ্ছে প্রত্যেককে এত টাকা বেশি দিতে হবে। তাহলে অপশান হয়ে যাবে আমাদের এ। একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনের 10,000টি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। সংস্থাটি 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে করার বরাত পায়। আরও অতিরিক্ত কতজন লোক তাদের বিনিয়োগ করতে হবে নির্দিষ্ট সময়ে কাজটি সম্পন্ন করতে? মানে একটা সমবায় সংস্থাকে অর্ডার এসছে, ওখানে 45 জন লোক কাজ করে, 12 দিনে 10,000টা বাল্ব তৈরি করতে হবে। মানে অ্যাকচুয়ালি 45 জন মানুষ 12 দিনে 10,000টা বাল্ব তৈরি করতে পারে। এবার অর্ডার আসলো, আমাকে সেটা 9 দিনে সাপ্লাই দিতে হবে। তাহলে 9 দিনে যদি কাজটা শেষ করতে হয় 12 দিনের জায়গায়, তাহলে লোক পিছিয়ে লাগাতে হবে। তাহলে আরও কতজন লোককে নিয়োগ করতে হবে কাজটা কমপ্লিট করতে, সেটা বের করতে বলেছে। এখানে কাজের পরিমাণ কিন্তু সেম, অর্থাৎ 10,000 সেম, তাহলে W1 W2 সেম, যেহেতু এটা কেটে যাবে 1 হয়ে যাবে। এবার M1 × T1, M1 এর মান হচ্ছে 45, তাহলে 45 আর T1 হচ্ছে 12 দিনে, 45 × 12। এবার M2 কত? M2 হচ্ছে কি? সংস্থাটি অ্যাকচুয়ালি T2 এর মান হচ্ছে কত? T2 এর মান হচ্ছে 9, আর M2 বের করব। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করে দিই তাহলে 5 9 45, 5 বরং 60, তাহলে এখন কিন্তু 60 জন লোক লাগবে 9 দিনে কাজটা করতে। কিন্তু আগে কতজন লোক ছিল? 45 জন, এখন লাগছে 60 জন, তাহলে কতজন বেশি লোক লাগছে? 60 - 45, 15 জন অতিরিক্ত লোক লাগবে। এতজন অতিরিক্ত মানুষকে নিয়োগ করতে হবে। অপশান ডি। দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হবে, তবে একটা ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? মানে দুটো স্টেশন আছে, স্টেশনের মধ্যেকার পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হবে, অর্থাৎ যদি 10 ঘন্টা টাইম লাগতো, এখন সেটাকে 20% হ্রাস করে মানে 2 ঘন্টা কমাতে হবে, 8 ঘন্টা করতে হবে, এরকম অঙ্কটা। তাহলে যদি সময় কমাতে হয় তাহলে বেগ বাড়াতে হবে, স্পিড না বাড়ালে সময় কী করে কম লাগবে, তাই না? তাহলে যখনই সময় কম লাগবে মানে স্পিড বেড়ে যাবে, হ্যাঁ, বেগটা বেড়ে যাবে। তাহলে 20% যদি টাইমটা কমে তাহলে স্পিডটা কত পার্সেন্ট বাড়াতে হবে সেটা বের করতে বলেছে। তো 20% মানে কত? 100/20, 1/5 ভগ্নাংশ, যদি 1/5 অংশ কমছে তাহলে 1/5 অংশ, এটা হচ্ছে সময়টা যদি কমে তাহলে বেগটাকে বাড়াতে হবে, কত হবে? 1/5 - 1 4, 1/4 অংশ বাড়াতে হবে, আর 1/4 অংশ মানে হচ্ছে 100/4, 25% অ্যান্সার, কারণ এটা ব্যস্ত সম্পর্ক। কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সে একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 5,100 টাকা বেশি পাওয়া যেত। আসল মানে প্রিন্সিপাল টাকা কত ছিল? তাহলে কোনো একটা টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, এবার আমি জাস্ট যে পার্সেন্ট হারে সুদ পাবে তার থেকে 1% বাড়িয়ে দিলাম। কত পার্সেন্ট? 1% বাড়িয়ে দিলাম। বাড়িয়ে যদি বিনিয়োগ করা হয় তাহলে সে আরও কত টাকা বেশি পাবে? 5,100 টাকা। মানে আসল যত টাকা হবে তার 1%-এর মানই হচ্ছে 5,100।
সেটা 3 বছরের জন্য। ক বছরের জন্য? 3 বছরের জন্য। 1 বছরের না, 3 বছরের। এবার 3 বছরের জন্য 1%, আসলের 1%-এর মান 5100। তাহলে 1 বছরের জন্য কত হবে? 5100/3, 1700। তাহলে 1 বছরের জন্য আসলের 1%-এর মান হচ্ছে 1700 টাকা, আর আসল মানে 100% 1 বছরের জন্য। তাহলে 100% মান কত হবে? আরও 100 গুণ করে দেবো, ঠিক আছে, 1,70,000। তো অপশান হচ্ছে এ। তারপরে যদি একটি রাস্তা 3/10 অংশ 45 কিমি হয়, তবে ওই রাস্তাটির 2/5 অংশ দৈর্ঘ্য কত? তাহলে কোনো একটা রাস্তা 3/10 অংশ 45 কিমি, তাহলে এক অংশ কত হবে? 45 × 10/3, কাটাকাটি করে যদি করি 15, 150 কিমি। তাহলে তার 2/5 অংশ কত হবে? ইন্টু 2/5, 30, 3 × 20, 60, 60 কিলোমিটার অ্যান্সার। একটি চা বিক্রেতা 250 টাকা পার কেজি দরে এ চা এবং 150 টাকা পার কেজি দরের বি চায়ের সঙ্গে 2:5 অনুপাতে মেশালেন। এরপর ওই মিশ্রিত চা 200 টাকা পার কেজি দরে যদি তিনি বিক্রি করেন, তবে তার লাভের শতকরা হার কত? মানে 250 টাকা, দুই ধরনের চা আছে, এ আর বি। প্রথম চায়ের দাম হচ্ছে 250 টাকা প্রতি কেজির দাম, আর বি চায়ের দাম হচ্ছে প্রতি কেজির দাম 150 টাকা করে, এবং সেটাকে মেশালে 2:5 অনুপাতে। অর্থাৎ এ চা যদি 2 কেজি মেশাই, বি চা 5 কেজি মেশাবে। এ চা যদি 4 কেজি মেশাই, বি চা মেশাবে 10 কেজি, এভাবে। এরপর যে মিশানোর পরে যে মিশ্রণটা পেলাম, মানে চায়ের মিশ্রণটা, সেটা প্রতি কেজি 200 টাকা দ্বারা বিক্রি করছে। তাহলে যদি হয়, তাহলে তিনি শতকরা কত টাকা লাভ করবে? তো আমি যেহেতু 2:5 অনুপাতে মেশাচ্ছে, আমি ধরে নিচ্ছি এ চা 2 কেজি মেশাচ্ছে, বি চা 5 কেজি। তাহলে 250 টাকা করে যদি দাম হয়, তাহলে এ চায়ের মোট দাম হচ্ছে 500 টাকা, আর বি চায়ের মোট দাম হচ্ছে 750 টাকা। যোগ করলে 1250 টাকা হচ্ছে দুটো চায়ের মোট দাম, কেনা দাম। এবার বিক্রি করব, তাহলে 2 আর 5, 7 কেজি হয়ে গেল। তাহলে মিশ্রণ 7 × 200, 1400 টাকা। তাহলে বিক্রির দাম 1400, কেনা দাম 1250, বিয়োগ করলে কত হবে? 150 টাকা হচ্ছে লাভ। তাহলে শতকরা লাভ যদি বের করতে হয়, 150 কেনা দাম হচ্ছে 1250, ভাগ করলাম। এবার এটাকে ক্যালকুলেশন করলে 12% চলে আসবে। কীভাবে ক্যালকুলেশন করবো? 0 0 কাটবো, 5 দিয়ে যদি কেটে দিই, 5 দিয়ে কাটলে 25 পাবো, আর এটা 3 পেলাম, আর 25 দিয়ে কাটবো 4, 3 4 12, 12% অ্যান্সার, অপশান এ। তারপরে শ্যাম তার বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে ধার নেয়। সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়। যদি শ্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে, তবে সে কত দিনের জন্য টাকা ধার নিয়েছিল? অর্থাৎ শ্যাম তার বন্ধুর কাছ থেকে 6% সরল সুদে ধার নিচ্ছে। এবার সে বন্ধুকে সুদ আসল সমেত 15,600 টাকা ধার ফেরত দেয়। যদি সে 1200 টাকা ধার নেয়, তার 1200 টাকা ধার নিচ্ছে আর শোধ করছে 15,600 টাকা। তাহলে আমি যদি বিয়োগ করি, তাহলে কত টাকা সুদ দিতে হচ্ছে? 3,600 টাকা সুদ দিতে হচ্ছে 6% হারে। 3,600 টাকা সুদ দিতে হচ্ছে 6% হারে। এবার আসল যেহেতু 12,000 টাকা, তাহলে 6% হারে যদি আমি 1 বছরের সুদ বের করি, তাহলে 12,000 টাকা 6% মানে হচ্ছে 1 বছরের সুদ কত হবে? 12,000 × 6/100, 720। 720 টাকা সুদ হচ্ছে 1 বছরের জন্য। ক বছরের জন্য? 1 বছরের জন্য। আর ও মোট সুদ দিয়েছে কত? 3,600 টাকা। তাহলে 1 বছরে যদি 720 টাকা সুদ দেয়, আর মোট সুদ 3,600 টাকা, তাহলে 3,600কে যদি 700 দিয়ে ভাগ করে দিই, 720 দিয়ে, তাহলে 5 পাবো। অর্থাৎ 5 বছরের জন্য টাকাটা ধার নিয়েছিল, অপশান বি। বা এটাকে I = P/T/100 ওই ফর্মুলাতে ফেললে হয়ে যাবে। পি এর মান এখানে 12,000, আই এর মান হচ্ছে 3,600, আর টি এর মান বের করতে হবে, আর এর মান 6%, ওভাবে হবে। তারপরে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ। 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? তো ফাদার মানে পিতা বোঝাচ্ছে, সন মানে এস, পুত্র। এবার প্রথমে তাদের বয়স অনুপাত ছিল 3 গুণ। 3 গুণ মানে হচ্ছে পিতা আর পুত্রের বয়স অনুপাত 3:1। 12 বছর পরে অনুপাত দাঁড়াচ্ছে দ্বিগুণ, মানে 2:1। এবার আমরা যদি কোনাকুনি গুণ করে দিই, 3 × 3 - 2, এই 3 - 2 এর ভ্যালুটা কত দাঁড়াবে? এর ভ্যালুটা দাঁড়াবে কত বছর পর? 12 বছর পর। অর্থাৎ 12 ইন্টু এই শেষের যে অনুপাতে বিয়োগফল কত? 2 - 1, 1। অর্থাৎ 1-এর ভ্যালু হচ্ছে 12। আর পুত্রের বর্তমান বয়স বের করতে বলেছে, এটা হচ্ছে বর্তমান বয়সের ঘর, আর পুত্রের বয়সের ভ্যালু হচ্ছে 1, তাহলে 1-এর ভ্যালু 12, তাহলে পুত্রের বয়স হচ্ছে 12 বছর।
আর এটা হচ্ছে 12 বছর পরে, এটা 12 বছর পরে, আর এটা হচ্ছে বর্তমান। 3:1 হচ্ছে বর্তমান, তাহলে একের মান বের করতে বলেছে আর কি, বা এটাকে আরও অনেকভাবে করা যেতে পারে। আচ্ছা, এরপর দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 32 এবং 1760 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত? তো আমরা এটাকে দুইভাবে করতে পারি। আমি প্রথমে এমনি নিয়ম শিখিয়ে দিচ্ছি, তারপরে শর্টকাট বলবো। গসাগু হচ্ছে যেহেতু 32, তাহলে সংখ্যা দুটি হবে, একটা 32x আর একটা হচ্ছে 32y। এবার আমরা জানি লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে সংখ্যা দুয়ের গুণফল। তো সংখ্যা দুটো যেহেতু এটা গুণ করলাম, এটা হচ্ছে গসাগু ইন্টু লসাগু পেলাম। XY মান কত হবে? এই 32 কাটবে, তাহলে 1760কে 32 ভাগ করলে 55, 55কে ভাঙছি 5 × 11, এমনভাবে ভাঙবো যে দুটো হবে পরস্পর কী হবে? মৌলিক, পরস্পর মৌলিক। তাহলে 5 11 পরস্পর মৌলিক। এবার যেহেতু ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে বলেছে, তাহলে এক্স আর ওয়াইয়ের মান কত? এক্সের মান এখানে 5, ওয়াইয়ের মান 11, বা যাই হোক না কেন উলট পালট হতে পারে, কোনো সমস্যা নেই। আমাকে এখানে বের করতে বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি, অর্থাৎ এখানে 5 নেব, আর বৃহত্তম সংখ্যা যদি বলতে 11 নিতাম। তাহলে 32-এর সঙ্গে 5 যদি গুণ করে দিই 160 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। আর যদি বলতো এখানে বৃহত্তম সংখ্যাটা কত হবে, তাহলে উত্তর হয়ে যাবে 32 × 11। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, এটা অ্যান্সার হয়ে যেত। এখন এটাকে আরেকভাবে করা যায়, কীভাবে? যেহেতু গসাগু 32 বলে দিয়েছে, সুতরাং সংখ্যা দুটো যে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে, মানে অর্থাৎ দুটো সংখ্যায় 32 দিয়ে ভাগ যাবে, মানে অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটা 32 দিয়ে ভাগ যাবে। তো চারটা অপশানের মধ্যে 32 দিয়ে ভাগ যাবে কোনটা? 160, এটা অ্যান্সার। আচ্ছা, এ 2250 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ব্যবসা যুক্ত হয়। যদি বছরের শেষে লভ্যাংশ 2:1 অনুপাতে এ ও বি এর মধ্যে ভাগ হয়ে যায় বা ভাগ হয়, তবে এ শুরু করার কত সময় পরে বি ব্যবসায় যুক্ত হয়েছিল? তো আমি ধরে নিচ্ছি এ স্টার্ট করার, মানে আমি ধরে নিচ্ছি বি এক্স সময়ের জন্য ব্যবসায় যোগ দিয়েছিল, এক সময়ের জন্য, ঠিক আছে? অর্থাৎ এক্স মাসের জন্য ব্যবসায় যোগ দিয়েছিল, যেহেতু বছরের শেষে বলেছে অর্থাৎ 12 মাসে হিসাব হবে। আমি ধরছি বি এক্স মাস ধরে ব্যবসাটা করেছিল আর এ করেছিল 12 মাস ধরে। এবার লভ্যাংশ অনুপাত কী দাঁড়ায়? মূলধন ইন্টু সময়। তাহলে এর মূলধন হচ্ছে এটা, ইন্টু সময় হচ্ছে বছরের শেষে মানে 12 মাস হলো। এবার বি এর মূলধন কত? 2700, ইন্টু বি এক্স সময় ধরে কাজ করেছিল, অর্থাৎ এক্স মাস ধরে ব্যবসা করছিল, এটা সমান হচ্ছে 2:1। এবার ডিভাইড ভাগ করে দিচ্ছি। এবার ক্যালকুলেশন যদি করি তাহলে চলে আসবে এক্সের মান। তো কীভাবে করতে পারি? এই 0 0 কাটছি, 2 দিয়ে কাটবো, 6 পেলাম। একে আমি কাটছি 3 দিয়ে, 3 × 6 আর 3 9 27, 9 পেলাম, 90 পেলাম অ্যাকচুয়ালি, 90। এবারে 15 দিয়ে কাটছি, 15 15 225, আর 6 15 90, 6 পেলাম। এটার সঙ্গে এটা কাটলাম 3, এটা দিয়ে এটা কাটলাম 5, ঠিক আছে? এক্সের মান 5 পাচ্ছি। আলটিমেট যাই হোক না কেন ক্যালকুলেশন নিজের মতন। তাহলে এক্সের মান 5, অর্থাৎ বি এক্স মাস ধরে ব্যবসা করছিল, তাহলে কত মাস পরে যোগ দিয়েছিল সে এ শুরু করার? তার 12 থেকে 5 বিয়োগ করলে 7 মাস পর যোগ দিয়েছিল ব্যবসায়, আর 5 মাস ধরে করেছিল ব্যবসাটা। তাহলে অপশান হয়ে যাবে 7। এখানে 5 দিলে ভুল হয়ে যাবে, কত সময় পর বলেছে, 12 থেকে বিয়োগ করতে হবে। কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে সুদে 6 বছরে 2.5 গুণ হয়, ওই একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে? তো খুবই সহজ অঙ্ক। তো কীভাবে করব আমরা জানি এ ইকুয়াল টু অ্যামাউন্ট, এ ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু 1 প্লাস r/100 ইন্টু টি, বাট এন যাই বলো না কেন। তো এখানে যেহেতু বলে দিয়েছে যে এখানে 2.5 গুণ হবে, অর্থাৎ আসলে 2.5 গুণ, অর্থাৎ অ্যামাউন্ট এ এর মান হচ্ছে এখানে 2.5কে যদি ভাঙিয়ে তাহলে 5/2 গুণ হয়ে যাবে। আর পি এর মান যদি আমি 1 ধরে নিই তাহলে এটা দাঁড়াবে, অর্থাৎ এভাবেও ধরা যেতে পারে এ হচ্ছে 5/2 ইন্টু পি আর পি। তাহলে এখানে যদি আমি বসা এ এর মান হচ্ছে 5/2 পি, এটা পি কেটে যাবে, তাহলে 5/2। এবার এই এক্সপ্রেশনটাকে বারবার লিখবো না, এই কারণে আমি এটাকে এ ধরে নিচ্ছি। তাহলে 5/2 এর মান হচ্ছে a⁻6 পেলাম, অর্থাৎ এইটার পাওয়ার 6। এবার 18 বছরে কত গুণ হবে? তাহলে পাওয়ারটা আসতে হবে 18। তাহলে এর আছে 6, এর পাওয়ার 18 করতে গেলে পাওয়ারের উপরে 3 দিতে হবে, মানে উভয় দিকে আবার কিউব করব। তাহলে কিউব করে দিলে কত হবে? 5/2 এর কিউব, 5 কিউব 128, আর 2 এর কিউব 8, 125/8। আর এটা 318, পাওয়ার গুণ হয়ে যায়, কারণ এর পাওয়ার যদি এম, তার পাওয়ার আবার এন দিই, সূচকের নিয়ম অনুযায়ী কী হয়ে যায়? এর পাওয়ার এম ইন্টু এন, দুটো গুণ হয়ে যায়। তো এটা 18 বছরে কত গুণ হচ্ছে? এটা 125/8 গুণ। তাহলে অপশান হচ্ছে সি।
আচ্ছা, একটি সেনা ছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে, আরও 300 জন সেনা উপস্থিত হলে ওই রসদের কত দিনে যোগান সম্ভব হবে? আরও 300 জন যোগ দিচ্ছে। তাহলে আমরা সূত্র জানি M1 T1 = M2 T2। তো M1 এর মান কত এখানে 500, T1 এর মান 24, আর M2 কত হবে 500 সঙ্গে 300 যোগ হবে, আরও 300 অ্যাড হচ্ছে, আর T2 বের করবো। X ধরে নিতে পারি, T2 রাখতে পারি। তাহলে 500 × 24 800 × X, ক্যালকুলেশন যদি আমি করে দিই 3 5 15, X এর মান 15। তাহলে কত দিনের যোগান সম্ভব? 15 দিনের। অপশান হচ্ছে এ। তারপরে বার্ষিক চক্রবৃদ্ধি কত হারে সুদে 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হবে? তো এটা খুবই সহজ, 2 বছরই হবে, কারণ এটা হচ্ছে 10। এটাকে যদি আমরা এরকম করে দিই, দুটো শূন্য কেটে দিই, এখানে দুটো শূন্য কেটে দিই, তাহলে 100 মানে 10 স্কোয়ার, আর 121 মানে 11 স্কোয়ার, স্কোয়ার মানে পাওয়ার 2 মানে তো 2 বছর হবে, এবং 2 বছরের জন্য বলেছে। আর 10 মানেই এটা হচ্ছে 10%। আচ্ছা, এটা পরে কীভাবে হচ্ছে না বুঝিয়ে দিচ্ছি। আমাদের যে ফর্মুলাটা এক্ষুনি শিখলাম, অ্যামাউন্ট এ সমান কী হয়, প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস ওই এটা পাওয়ার টি। তো এখানে এ এর মান কত? সুদ আসল হচ্ছে 12,100 টাকা, ওটা 12,100 আছে, হ্যাঁ 12,100, আর এটা হচ্ছে 10,000। তো 12,100 হচ্ছে, এটা আছে সুদ আসল, আর আসল হচ্ছে 10,000 টাকা, ইন্টু এক্সপ্রেশন এটা টি এর মান 2। এবার এটা যদি ভাগ করি, 0 0 কাটবো, 121/100 হলো। এবার 121 মানে হচ্ছে 11 স্কোয়ার, 100 মানে 10 স্কোয়ার, তাহলে 11/10 তার স্কোয়ার। স্কোয়ার যদি আমি করি, তাহলে এটা কী দাঁড়াবে, এই এক্সপ্রেশনটা মানে এটা। তাহলে 11/10 হচ্ছে 1 প্লাস r/100। এবার 1 টাকা যদি বাঁ দিকে নিয়ে আসি, 11/10 - 1, এটাকে ক্যালকুলেশন করলে 1/10। তাহলে 1/10 এর মান হচ্ছে r/100। তা ক্যালকুলেশন করলে কত পাবো আমি? আর এর মান 10 পাবো, 10%। আর এমনিতে বোঝা যাচ্ছে এটা 10%ই হবে, 2 বছরের জন্য 10%। আচ্ছা, এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করেন, এতে তিনি 5% ক্ষতি দিয়ে বিক্রি করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। দ্রব্যটি ক্রয় মূল্য কত? তো যেহেতু 5% লাভ বলেছে, 5% ক্ষতি বলেছে, দুটোকে যদি যোগ করে দিই 10%, তার মানে মোট যে ক্রয় মূল্য, তার ক্রয় মূল্যের 10%-এর মান হচ্ছে 15 টাকা। আর ক্রয় মূল্য মানে আমরা সবসময় 100% জানি। তাহলে 10%-এর মান হচ্ছে, যদি 15 টাকা হয়, 100% কত হবে? আরও 10 গুণ হবে, 10 দিয়ে গুণ হবে, তাহলে 15-এর সঙ্গে 10 গুণ করলে কত হবে? 150। তাহলে অপশান 150 টাকা হচ্ছে ক্রয় মূল্য। একটি হলঘরের দৈর্ঘ্য প্রস্থের 5 থেকে 5 মিটার বেশি। যদি হলঘরের ক্ষেত্রফল 84 মিটার স্কোয়ার হয়, তবে হলঘরের দৈর্ঘ্য প্রস্থ কত? তো বলে দিয়েছে দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 বেশি। আচ্ছা, ক্ষেত্রফল হচ্ছে 84, তাহলে আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। 84 মানে হচ্ছে 84কে যদি আমরা ভাঙি 12 × 7 হবে না? আবার এ দুটো বিয়োগ হলো 5, তাহলে বুঝতেই পারছি এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ। অপশান থেকে করলে হয়ে যাবে, কারণ যেহেতু যদি দৈর্ঘ্য প্রথমটাই হয় 6 এবং 66 ক্ষেত্রফল, কিন্তু 84 বলেছে, প্রথমটা হবে না। তারপরে যদি 13 আর 8 গুণ করি 84 হবে না, এটাও হবে না। আর 14 আর 6 যদি গুণ করে দিই, এটা হতে পারে, কিন্তু বিয়োগফল তো 8 না, আর এখানে 5 মিটার বেশি বলেছে, তাহলে এটাও হবে না। তাহলে অপশান ডি। আচ্ছা, এরপর হচ্ছে গম ও ধানের বাজার দরের অনুপাত 2:3 এবং একটি পরিবারে গম ও ধানের ব্যবহারের অনুপাত 5:4, তাহলে পরিবারটির গম ও ধানের জন্য খরচের অনুপাত কত? তাহলে বাজার দরের অনুপাত, দামের অনুপাত 2:3 আর ব্যবহার অনুপাত 5:4। অর্থাৎ আমি যদি ধরে নিই গম 2 টাকা কেজি, ধান 3 টাকা কেজি, আর গম ব্যবহার হয় 5 কেজি আর ধান ব্যবহার হয় 4 কেজি, তাহলে কী দাঁড়াবে? মোট দাম কত দাঁড়াবে? তার খরচটা দাঁড়াবে কত? 2 টাকা কেজি দরে গম কিনছি 5 কেজি, তাহলে 10 টাকার গম কিনবো, তাহলে 10 আসছে গমের দাম। আর 3 টাকা কেজি দরে ধান 4 কেজি কিনছি, 3 4 12 টাকা দিয়ে আমি ধান কিনছি, তাহলে অনুপাত কত দাঁড়াবে খরচের? 10:12, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 6, 5:6 অ্যান্সার। দুটি শাড়ি প্রতিটি 40 টাকায় বিক্রি করে একজন বিক্রেতা প্রথমে শাড়িটিতে 20% লাভ, পরে দ্বিতীয় শাড়িটিতে 20% ক্ষতি স্বীকার করেন। সামগ্রিকভাবে তার কত % লাভ বা ক্ষতি হবে?
তো যখনই এরকম প্রশ্ন দেবে দুইটি দ্রব্য সেম টাকায় বিক্রি করব এবং একটাতে যে পার্সেন্ট লাভ হবে অন্যটাতে ঠিক সেই পার্সেন্টই ক্ষতি হবে, তখন এই ধরনের প্রশ্ন সলভ করার সূত্র হচ্ছে a স্কোয়ার বাই 100। অর্থাৎ এখানে যত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে তাকে স্কোয়ার করে 100তে ভাগ করে দেবো। 20 স্কোয়ার 400কে 100তে ভাগ করলে 4%, সেটা ক্ষতি হবে, অবশ্যই ক্ষতি। অপশান ডি। আচ্ছা, এবার আসছি একটা কাজ এ এবং বি যথাক্রমে 10 ও 15 দিনে শেষ করে। এ প্রথমে একা 4 দিন করার পরে বি 5 দিন কাজটা করে। অবশিষ্ট কাজটি সি 8 দিনে শেষ করে। তাহলে তিনজনে একসঙ্গে করলে কত দিনে কাজটা শেষ হতো? তো এখানে যেহেতু বলে দিয়েছে এ কাজটা একা করলে 10 দিনে শেষ করতে পারে, অর্থাৎ 10 দিনে শেষ করে 1 অংশ কাজ, তাহলে একদিনে করবে কত? 1-এর 10 অংশ কাজ। আর এ প্রথমে কাজটা স্টার্ট করে 4 দিন করে একাই, তাহলে একদিনে 1-এর 10 যদি করে তাহলে 4 দিনে করবে কত? 4/10, মানে 2-এর 5 অংশ করবে। মোট কাজ 1 অংশ, বাকি থাকবে 1 - 2/5, 3-এর 5 অংশ বাকি। আচ্ছা, এবার চলে আসছি বাকি কাজ যেটা, মানে বি করছে কাজটা 5 দিনে, আর বি কাজটা একা করলে 15 দিনে শেষ করতে পারে। তাই 15 দিনে করে 1 অংশ কাজ, একদিনে করে 1-এর 15 অংশ কাজ, আর 5 দিন করছে, 5 দিনে করবে কত? 5/15 অংশ কাজ, অর্থাৎ 1-এর 3 অংশ কাজ করলো। তাহলে এখন পড়েছিল 3-এর 5 অংশ কাজ, তার মধ্যে বি করলো 1-এর 3 অংশ, তাহলে বাকি কত পড়ে থাকবে? 3/5 - 1/3, 15 লসাগু 3 3 9 - 5, 4/15 অংশ কাজ এখন এটা পড়ে আছে। এই কাজটাই সি শেষ করছে 8 দিনে, তাহলে 4-এর 15 অংশ কাজ করছে 8 দিনে, 1 অংশ কাজ করবে কত? 15/4, 30 দিনে সি শেষ করবে একাই। তাহলে এবার আমরা পেয়ে গেলাম এ একটা কাজ করছে 10 দিনে শেষ একবারে, বি করতে পারছে সেটা 15 দিনে, সি 30 দিনে। তাহলে এ বি সি তিনজনে যদি মিলে করে একদিনে কত অংশ কাজ করবে? এটা যোগ করব, 30 লসাগু 3 × 10 = 30, 15 × 2 = 30, 30 × 1 = 30, যোগ করলাম কত হবে? 6/30, 5 × 6 = 30, 1-এর 5 অংশ। এবার 1-এর 5 অংশ কাজ করছে একদিনে, তাহলে 1 অংশ কাজ করবে 5 দিনে, তাহলে তিনজনে মিলে যদি কাজটা করে 5 দিনে শেষ হয়ে যাবে। এই অঙ্কটা ইউনিট ওয়ার্ক দিয়েও করা যাবে, অর্থাৎ অন্যভাবেও করা যেতে পারে। তো এইভাবে আমি ট্রাই করলাম। বারো, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো অ্যাকচুয়ালি ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে এখানে লসাগু বের করার কথা বলেছে। তাহলে 12, 15, 20 আর 25-এর লসাগু। তো কীভাবে করেছি? এই 12কে যদি ভাঙি 3 × 4 = 12, 3 আর 4 নিয়ে নিলাম। এবার 15কে ভাঙলে কত পাবো? 3 × 5, 3 আর 5-এর মধ্যে 3 নিয়ে নিয়েছি অলরেডি, তাহলে 5টা নিয়ে নিলাম। এবার আমি 20কে যদি ভাঙি 4 আর 5 পাবো, তাহলে 4 আর 5 অলরেডি নিয়ে নিয়েছি, থাকলো। 25কে ভাঙলে কত পাবো? 5 × 5, একটা 5 অলরেডি এখানে নিয়ে নিয়েছি আর একটা 5 নিলাম। তাহলে এটাকে যদি গুণ করে দিই কত পাবো? 300 পাবো। তাহলে 300 অ্যান্সার। তো এই গেল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানান কেমন লাগলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।